বিজয়ের মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যেই দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। যাবজ্জীবন মানে 30 বছর সাজা, আপিল বিভাগের রায়। তবে আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। এবং 10 কেজি ওজন কমিয়ে অনুশীলনে মাশরাফি। 8.5 মাস পর বোলিং শুরু করলেও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ায় চ্যালেঞ্জ নড়াইল এক্সপ্রেসের। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সবশেষ দুটি স্প্যান বসানোর কাজে অগ্রগতির খবর। বিজয়ের মাসেই সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। 41টি স্প্যানের মধ্যে বাকি আছে যে দুটি, তা বসিয়ে দেওয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটার সেতু। এ আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছে, অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কনক্রিটের সমন্বয়ে জেগে ওঠা 42টি পিলারে দৃশ্যমান এখন 39টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে, খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস কাজ বন্ধ থাকলেও গত 2 মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে 4টি করে বসেছে 8টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ 3টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন 29টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় 3000 করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান IEDCR। এছাড়া ব্যান-কোভিডের নাম বঙ্গভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। 3 কোটি পেলে আমরা 3 কোটি ডোজ আমরা 1.5 কোটি মানুষকে দিতে পারবো।
এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা এই 17 কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুডে অর টুমরো, অবশ্যই আমি মনে করি যে দেশের এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার, প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে আইডিসিআর। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ব্যান কোভিডের নাম বদলে বঙ্গভ্যাক করার প্রস্তাব দেন তারা। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই একটা অবস্থাতে যদি এরকম একটা ভ্যাকসিন হয়, আমাদের সচিব মহোদয় এখানে প্রস্তাব করেছেন বঙ্গভ্যাক্স। এদিকে কালক্ষেপণ করায় আইসিডিডিআরবির পরিবর্তে নতুন সিআরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে। দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় ৮ মার্চ। এরপর এখন পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে 4.5 লাখের বেশি, আর মারা গেছেন 6,500-এরও অধিক। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড টিকা আবিষ্কারের পর চলছে মানবদেহে তা কতটুকু কার্যকর সেই পরীক্ষা। ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে সরকার, যার 3 কোটি ডোজ বিনামূল্যে পাবেন দেশবাসী। সোমবার মন্ত্রিপরিষদ সচিব জানালেন এই তথ্য। এই 3 কোটি টোটালটাই ফ্রি দেওয়া হবে। এর একদিন পরই স্বাস্থ্য সচিব জানালেন ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। মঙ্গলবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আমরা সব জায়গাতে বলছি খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরো সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সচিব। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। এ সময় তিনি করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক পরার জোর আহ্বান জানান। মাস্ক পরুন, সেবা নিন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস। শ্রীলঙ্কায় জঙ্গল ছেড়ে ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল। কেন তাদের এই দুর্দশা জানতে চাইলে চোখ রাখুন সংবাদের শেষাংশে। সারা বিশ্বে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি। প্রতি 2 ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20°C তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 2 ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4, যা বাংলাদেশি টাকায় প্রায় 400। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20।
প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি 2 ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। 2 ডোজে খরচ হবে $10। ওমর ইনান, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,675 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,293 জন। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,88,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,293 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,67,225 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,675 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,513 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,83,224 জন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজয়ের মাসের প্রথম দিনেও রাজপথ সরব ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ পর্যন্ত মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়েল চত্বরে যুবলীগের মানববন্ধনে বক্তারা ধর্মের অপব্যাখ্যা প্রদানকারীদের শাস্তির দাবি তোলেন। আমি দাবি করছি প্রশাসনিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের, আসল মদতদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটে মানববন্ধন থেকে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এই ধরনের বক্তব্য দিয়ে তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে তারা আমাদের দেশটাকে পিছিয়ে দিতে চায়। সরকার একটা কঠিন সিদ্ধান্ত নেবে, এদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে এদের এই আস্ফালন বন্ধ করতে হবে। রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। পরে তারা মিছিল নিয়ে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়ানো গোষ্ঠীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না। সিলেটেও প্রতিবাদে ফুঁসে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ বাড়াতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকে 2024 সালের জুন পর্যন্ত নতুন একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে অর্থবছরের 17তম একনেক সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সভায় অনুমোদনের জন্য মোট 4টি প্রকল্প উপস্থাপন করেছে পরিকল্পনা কমিশন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে 2115 কোটি টাকা। একনেক টেবিলে উপস্থাপিত 3টি সংশোধনী প্রকল্প পাশ হয়। এতে বাড়ছে ব্যয় আর বাস্তবায়নের মেয়াদও। প্রকল্পগুলোর মধ্যে নরসিংদী জেলার 5 নদী পুনরায় খননে সরকারের বরাদ্দ 403 কোটি টাকা। যাবজ্জীবন মানে 30 বছরের জেল। তবে কোনো আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে আজীবন থাকতে হবে জেলে। আজ এ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ে যাবজ্জীবন দণ্ড নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। যাবজ্জীবন সাজার মেয়াদ কত এ নিয়ে গেল কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছিল, বিশেষ করে যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দেন, তখন এই বিতর্ক আরও জোরালো হয়।
মঙ্গলবারের বিতর্কের অবসানের জন্য আরেকটি রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, কারো যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে ৩০ বছর জেলে থাকতে হবে। তবে কোনো আদালত কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে তাকে জেলে থাকতে হবে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে বিভ্রান্তির অবসান হলো। যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা 30 বছরের সুবিধাটা পাবেন। যদি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কেউ, অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে 30,000 বেনিফিট বা 30 বছর, এটা হবে না, তাদের আমৃত্যু থাকতে হবে। এই রায়ের সঙ্গে একমত হলেও আবারও রিভিউ করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায়ের মাধ্যমে যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে যে ধোঁয়াটে পরিবেশ ছিল, এটির অবসান ঘটল। যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না, তাই এটাকে প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। জানা যায়, 30 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও রেওয়াত পেয়ে সাজা কমে 22 থেকে 23 বছর সাজা খাটেন আসামিরা। দেশের কারাগারে বর্তমানে যাবজ্জীবন প্রাপ্ত আসামির সংখ্যা 5052 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও খাগড়াছড়িতে 8 শতাধিক পরিবার ফিরতে পারেনি নিজ গুচ্ছ গ্রামে। ইউপিডিএফের বাধার মুখে নিজেদের আবাসস্থল হারিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক জানালেন, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বাঙালিদের তাদের আগের জায়গায় নেওয়া যাচ্ছে না। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি বিরোধ নিষ্পত্তি। বিরাজমান বিরোধের জন্য দায়ী করা হচ্ছে 72 ধারা শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ এই ধারাটিকে। এই ধারার কারণেই এক যুগের বেশি সময় ধরে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছগ্রামে মানবেতর জীবন কাটছে 812টি বাঙালি পরিবারের। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই, এই একটু জমিতে কোনো মেলে আছে, কষ্ট রে খাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1986 সাল থেকে সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো, কিন্তু চুক্তি বিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করে দেয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সোনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়ালবরা গরু অথবা ছায়া সুনিবিড় রাস্তা দেখে এই গুচ্ছগ্রামের প্রকৃত চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে 2018 সালে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট। 812 পরিবারের 4060 একর জমি, আমাদের জমি আমরা চাই। তবে জেলা প্রশাসকের দাবি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আর পুলিশ বলছে, সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। আঞ্চলিক গ্রুপগুলোরই এরকমের একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে। অভিযোগ রয়েছে 5 নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা তৈরি করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিশোর অনুসারীরা। আর সেখানে বসবাসরতরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি করেছেন বোলিং অনুশীলন। 10 কেজি ওজন কমানো মাশরাফির লক্ষ্য দ্রুততম সময়ে ফিট হওয়া। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করা পিসিবি ট্রেনার তুষারকান্তি হাওলাদার বলেছেন, চাইলে বঙ্গবন্ধু টি-20 কাপেই মাঠে ফিরতে পারবেন নড়াইল এক্সপ্রেস। চোট জর্জর তার পুরো ক্যারিয়ার, হোঁচট খেলেও বারবার ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে। তিনি মাশরাফি বলেই আরও একবার মাঠে ফেরার লড়াইটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে।
করোনার আঘাত লেগেছিল মাশরাফির পরিবারেও। নিজে আক্রান্ত হবার পর 2 সন্তানও ভুগেছে দীর্ঘদিন। সুস্থ হয়ে গেল অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করলেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। প্রায় 6 সপ্তাহ পর আবার শুরু করেছেন অনুশীলন। করোনা নেগেটিভ সনদ বিসিবিতে জমা দিয়ে পেয়েছেন অনুমতি। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করছেন বিসিবি ট্রেনার তুষারকান্তি হাওলাদার। আপাতত ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ মাশরাফির। ওর মতো বোলিং করেছে, বাট এমনি ফিটনেসের ব্যাপারে যদি বলেন তাহলে সেটা এখনো সময় লাগার কথা। যেভাবে প্র্যাকটিসে করতেছে এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসে, সে একটু কাজ করে সিস্টেমেটিক্যালি, অবশ্যই সে ফিরতে পারবে। প্রায় 8.5 মাস পর বল হাতে নিলেও ছিল না কোনো জড়তা। বোলিং অনুশীলনে শুরু করেন ছোট রান-আপে, ধীরে ধীরে বাড়ান গতি আর রান-আপ। প্রথম দিন 4 ওভার বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে দেখে সবার কৌতূহল, বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন কি নড়াইল এক্সপ্রেস। এটা আসলে ফিটনেসের ব্যাপারটা এমন, সেটা ওর ব্যাপারে। ও অন্য রকমের একটা ব্যাপার, ও মাশরাফি, অতএব ওর বেলায় ও অনেক কিছুই করতে পারে। এখন ওর ডিসিশন, ও যে কী করবে, ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার। সবশেষ গেল মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ম্যাশ। ফিটনেস ফিরে পেলে তাকে দেখা যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে 5 দলের কেউ চাইলে দলে নিতে পারবে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ককে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গল ছেড়ে ভাগাড়ে ঘুরছে বন্য হাতির পাল। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা শহরে প্রতিদিনই চোখে পড়ছে এমন দৃশ্য। অনাহারে থাকা হাতিগুলো এভাবেই খাবার খুঁজতে বাধ্য হচ্ছে। হাতিদের বাঁচাতে দেশটি সরকারকে এগিয়ে আসার তাগিদ পরিবেশবাদীদের। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ময়লার ভাগাড়। বন জঙ্গলে পর্যাপ্ত খাবার না পেয়ে আবর্জনার এসব স্তূপ ঘেটেই প্রতিদিনের খাবারের চাহিদা মেটাচ্ছে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় আম্পারা জেলার একদল হাতি। কিন্তু এসব আবর্জনার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে প্লাস্টিক, যা খাবারের সঙ্গে চলে যায় হাতির পেটে। ক্ষতিকর উপাদানের কারণে ঝুঁকির মুখে পড়ছে প্রাণীগুলো। 2019 সালে মৃত বেশিরভাগ হাতির পেটেই ক্ষতিকর প্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এভাবে খাবার সংগ্রহ বন্ধ করা না গেলে অনেক হাতিরই অকাল মৃত্যু হতে পারে। জঙ্গলের হাতিগুলো এই ময়লার ভাগাড়ে আসে খাবার খুঁজতে, কিন্তু এসব ওদের হজম হয় না। হাতির মৃত্যুর সংখ্যা তাই ক্রমেই বাড়ছে। আম্পারায় প্রায় 2,20 লাখ মানুষের বাস, আর হাতি রয়েছে 7,500। অনেক সময় খাবারের অভাবে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, আর এতে সাধারণ গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের। কোনো পরিকল্পনা এখনো নেই, তবে সরকার এটি নিয়ে কাজ শুরু করলে অবশ্যই হাতিগুলো এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা পাবে। 2019 সালে রেকর্ড 361টি হাতি মারা যায় আম্পারায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের মাসে দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ 2টি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যেই দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।